নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মধ্যপ্রাচ্যের আকাশ আবার আগুনে ভরে উঠেছে। ইসরায়েলের শহরে সাইরেন, বিস্ফোরণ আর ধোঁয়া, আর সেই সঙ্গে পাল্টা হুঁশিয়ারি ইরানের। খামেনির মৃত্যুর পর পরিস্থিতি যেন আচমকা বদলে গেছে। এটা কি শুধু একটা নেতার মৃত্যু, নাকি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নড়ে যাওয়ার সংকেত? ইরান বলছে প্রতিশোধ হবে, আমেরিকা সতর্ক, আর ইসরায়েল প্রস্তুত রয়েছে। আর বিশ্ব তাকিয়ে আছে শ্বাসরুদ্ধ হয়ে, কখন না জানি কি ঘটবে। এই উত্তেজনার ঢেউ কি শুধু মধ্যপ্রাচ্যেই থামবে, নাকি তার ধাক্কা লাগবে ভারতের অর্থনীতি, তেলের দাম আর আমাদের দৈনন্দিন জীবনে? আজ আমরা দেখব সেই আগুনের ভিতর আসল গল্পটা কি। রাজনীতি, প্রতিশোধ আর ভবিষ্যতের আশঙ্কা কিন্তু থাকছে। ইসরায়েলের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ, রাতের অন্ধকারে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে, সাইরেন বাজছে, মানুষের দৌড়ে আশ্রয় কেন্দ্রে ঢোকার চিত্র আমরা দেখতে পাচ্ছি। খবর আসছে মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত, আর এই হামলার দায় নিচ্ছে স্বয়ং ইরান। শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সেগুলোকেও একসঙ্গে টার্গেট করা হচ্ছে। যেন দাবার বোর্ডে হঠাৎ সব ঘুঁটি একসঙ্গে নড়ে উঠেছে। এই আগুনের পিছনে আছে একটা নাম, আর তার নামটা হচ্ছে খামেনি। কিন্তু তিনি কি শুধু একজন ব্যক্তি ছিলেন, না তিনি ধীরে ধীরে একটা ভাবধারা হয়ে উঠেছিলেন। ইরানের রাজনীতির মধ্যে, ধর্মীয় নেতৃত্বে, এমনকি সাধারণ মানুষের মনেও তার একটা আলাদা জায়গা তৈরি হয়েছিল। তার মৃত্যু হতেই যেন জমে থাকা আগুনে ঘি পড়ল। রাস্তায় নেমে এসছে অসংখ্য মানুষ, কেউ শোক জানাতে, কেউ প্রতিশোধের শপথ নিতে। ইরানের বর্তমান নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এখন আপনারা আমাদের আসল রূপটা দেখবেন। এই কথার ভিতর লুকিয়ে আছে বছরের পর বছর জমে থাকা দারুণ ক্ষোভ। ইরানের এক জেনারেলের বক্তব্য শুনে বোঝা যায় তারা দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল। আফগানিস্তান, ইরাক, যেখানে যেখানে আমেরিকা যুদ্ধ করছে, ইরান নাকি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, কৌশল শিখেছে আর ভুলগুলো ধরেছে, শক্তির জায়গাগুলো বুঝে নিয়েছে। তারা বলছে, আমরা 20 বছর ধরে এই অপেক্ষায় ছিলাম। এখানেই প্রশ্নটা বড় দাঁড়াচ্ছে। আমেরিকা কি ভেবেছিল খামেনির মৃত্যু হলেই ইরান আরো ভেঙে পড়বে, তারা নেতৃত্ব দিতে পারবে না, তাদের হাতে পায়ে এসে পড়বে ইরানের বর্তমান নেতৃত্ব? নাকি তারা জানতো এরপরই আসবে আরো ভয়ঙ্কর ঝড়? কারণ যুদ্ধ শুধু বন্দুক বা মিসাইল দিয়েই হচ্ছে না, যুদ্ধ হচ্ছে এখন মনস্তত্ত্বের। যে যাকে হারাতে পারবে মনের দিক থেকে। এক নেতার মৃত্যু কখনো কখনো হাজার নেতার জন্ম দিয়ে দেয়। এখানে কি সেটাই ঘটতে চলেছে? ইরানের রাস্তায় যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তা সহজে ভুলে যাওয়ার মতো নয়। যুদ্ধ অবস্থায় সাধারণ সরকার মানুষকে ঘরে থাকতে বলে, কিন্তু এখানে মানুষ উল্টে রাস্তায় নেমেছে। মসজিদে, ইমামবাড়ায়, বড় বড় চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তারা জানে আকাশ থেকে যে কোনো সময় হামলা হতে পারে, তবুও তারা বেরিয়েছে। এটা শুধু শোক নয়, এটা এক ধরনের ঘোষণা যে আমরা তোমাদেরকে ভয় পাই না, কত মারবে আমাদেরকে মারো, আমরা প্রস্তুত রয়েছি পাল্টা দেওয়ার জন্য। ভারতেও এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে। জম্মু কাশ্মীরে শিয়া সম্প্রদায় শোকসভা করেছে, দিল্লি, বেঙ্গালুরু, লাদাখ, বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদে নেমেছে। কেউ এটাকে একজন রাজনৈতিক নেতার হত্যা বলছে, কেউ বলছে ধর্মীয় নেতার উপর আঘাত। আবেগ আর রাজনীতি এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। পাকিস্তানের পরিস্থিতি আরো উত্তপ্ত। করাচিতে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসলামাবাদেও দারুণ উত্তেজনা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে গুলিবর্ষণের খবর এসছে, কয়েকজনের মৃত্যু হয়েছে। গিলগিট বালুস্তানে আগুন লাগানো হয়েছে মার্কিন দপ্তরগুলিতে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে এই আগুন শুধু একটা দেশের মধ্যে আটকে নেই। ইসরায়েল এবং আমেরিকা যে আগুন লাগিয়েছে সেই আগুন এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এখন আসে বড় আলোচনাতে, আমেরিকা এবং ইসরায়েল তারা কি এই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল? যুদ্ধের ময়দানে নাকি নতুন প্রযুক্তি ব্যবহার হয়েছে, বোমারু বিমান, উন্নত মিসাইল, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়েছে বলে আলোচনা চলছে। যুদ্ধের রূপ বদলে যাচ্ছে। আগে যেখানে সৈন্য মানে ছিল মাটিতে লড়াই, এখন সেখানে স্যাটেলাইট, ড্রোন, এআই সব মিলিয়ে একটা নতুন ধরনের সংঘর্ষ। এই যুদ্ধের ফলাফল কি হবে সেটা আমরা এখন কেউ জানি না, কিন্তু বর্তমানে ইরান যেভাবে পাল্টা দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকাকে, সেগুলো সত্যিই ভাবার বিষয়। কিন্তু এই সব কিছুর মাঝখানে সবচেয়ে একটা বড় প্রশ্ন আসছে, এর শেষটা কোথায়? যুদ্ধ শুরু করা তো খুব সহজে হলো,
শেষ করা কিন্তু খুব কঠিন। ইরান যদি সত্যিই পূর্ণ শক্তিতে নামতে চায়, তাহলে সংঘর্ষ শুধু ইসরায়েলি সীমাবদ্ধ থাকবে না। আমেরিকার ঘাঁটিগুলো টার্গেট হলে সরাসরি মুখোমুখি সংঘর্ষ শুরু হতে পারে, আর তাতে জড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্য। ভারতের দিকটা একবার ভেবে দেখুন। ভারত তেলের জন্য অনেকটাই নির্ভরশীল পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর ওপরে। যদি সেখানে অস্থিরতা বাড়ে, অশান্তি বাড়ে, জাহাজ চলাচল আটকে যায়, তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। তেলের দাম বাড়লে বাড়বে পরিবহন খরচ, আর সেই সঙ্গে জিনিসের দাম বেড়ে যাবে। অর্থাৎ সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। ভারতের কথা বলছি। আগেও উপসাগরীয় যুদ্ধের সময় আমরা এমন পরিস্থিতি দেখেছি। এবারও কি সেই পথেই আমরা হাঁটছি? চীন আর রাশিয়ার অবস্থানও গুরুত্বপূর্ণ। তারা সরাসরি যুদ্ধে নামবে না হয়তো, কিন্তু কূটনৈতিকভাবে কোন পক্ষ নেবে সেটা বড় ব্যাপার। যদি বড় শক্তিগুলো একে অপরের বিপরীতে দাঁড়ায়, তাহলে পরিস্থিতি আরো জটিল হবে। অবশ্য প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছিলাম রাশিয়া এবং চীন, এই দুটো রাষ্ট্রের ইরানের প্রতি একটু হলেও দুর্বলতা রয়েছে। কিন্তু দুর্বলতা থাকা সত্ত্বেও তারা কি এই যুদ্ধে তাদেরকে সাহায্য করবে, সেটা সময় কথা বলবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সংঘর্ষে আবেগের মাত্রা প্রচণ্ড। যখন রাজনীতি আর ধর্ম একসঙ্গে জড়িয়ে পড়ে, তখন সমাধান খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। খামেনি অনেকের কাছে শুধুমাত্র রাষ্ট্র নেতা ছিলেন না, ছিলেন ধর্মীয় পথপ্রদর্শক। তাই তার মৃত্যু অনেকের কাছে ব্যক্তিগত অপমানের মতো। অন্যদিকে ইসরায়েলও নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তারা মনে করে আগে আঘাত করার সুরক্ষার সেরা উপায়। এই দুই মানসিকতা যখন মুখোমুখি দাঁড়াবে, তখন সমঝোতার রাস্তা একদম অল্প থাকবে। এখন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এক টানটান উত্তেজনার জায়গায়। যে কোনো মুহূর্তে বড় বিস্ফোরণ করতে পারে। যেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, শুধু মিসাইলের নয়, বড় রাজনীতির খেলা। বিশ্ববাজার তাকিয়ে আছে, কূটনীতিরা ব্যস্ত বর্তমানে, আর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তবে ইতিহাস একটা জিনিস শেখাচ্ছে, যুদ্ধ যতই ভয়ঙ্কর হোক, শেষ পর্যন্ত আলোচনার টেবিলের সমাধান খুঁজতে হবে। এখন প্রশ্ন হলো, সেই টেবিলে বসতে সবাই প্রস্তুত কিনা। আজকের এই উত্তাল সময়ে আমরা প্রত্যেককে এক অদৃশ্য সুতোই বাঁধা পড়ে গেছি। মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ হলে তার ধাক্কা লাগে দিল্লি, কলকাতা, মুম্বাইয়ের বাজারে, এমনকি গোটা বিশ্বে। তেলের দাম বেড়ে যায়, শেয়ার বাজার কাঁপে, মুদ্রার মান ওঠানামা করে। সব মিলিয়ে বলা যায়, খামেনির মৃত্যু শুধু একজন নেতার সমাপ্তি নয়, এটা একটা নতুন অধ্যায়ের শুরু হয়েছে। সেই অধ্যায়ে আছে প্রতিশোধের তীব্র আগুন, কৌশলের লড়াই, আর বিশ্ব রাজনীতির দাবা, আর সাধারণ মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ। সামনের দিনগুলোই বলবে এই আগুন ছড়িয়ে পড়বে নাকি কেউ এসে জল ঢালবে। কিন্তু আপাতত বিশ্ব যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে, পরবর্তী চালটা কার হবে। আজ যেটা মধ্যপ্রাচ্যে হচ্ছে, সেটা হঠাৎ করে তৈরি হওয়া আগুন নয়, বহুদিনের দীর্ঘদিনের জমানো ক্ষোভ, বহু বছরের জমে থাকা ক্ষোভ বলতে পারেন। অবিশ্বাস আর একতরফা শক্তি প্রদর্শনের ফলাফল এটা। আমেরিকা আর ইসরায়েল নিজেদের নিরাপত্তার যুক্তি দেখিয়ে বারবার এমন সব পদক্ষেপ নিয়েছে, যেগুলো গোটা অঞ্চলের শান্তিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। প্রশ্নটা খুব সোজা, বিশ্ব শক্তি হলেই কি যে কেউ কাউকে এমন খুশি টার্গেট করতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। শুধুমাত্র অপেক্ষাকৃত কম শক্তিশালী হওয়ার জন্য একটা দেশ দখল হয়ে যাবে? ইসরায়েল তো বারবার বলছে, আমরা আগে আঘাত করি যাতে পরে আঘাত না খেতে হয়। কিন্তু এই প্রিভেন্টিভ স্ট্রাইক এই নামে কতবার আন্তর্জাতিক আইনকে পাশ কাটানো হয়েছে। একটা সার্বভৌম দেশের ভিতরে ঢুকে হামলা চালানো, রাজনৈতিক বা ধর্মীয় নেতৃত্বকে টার্গেট করা, এগুলি কি সত্যি শান্তির পথ, নাকি এটা শক্তির দম্ভ? আজকে যদি শক্তিশালী দেশগুলো ঠিক করে দেয় কে বাঁচবে আর কে মরবে, তাহলে আন্তর্জাতিক আইনটা কোথায় গেল? জাতিসংঘ কি করছে? এইসবের প্রয়োজনটা বা কোথায়? এই প্রশ্নগুলো সাধারণ মানুষ কিন্তু করছে। আমেরিকার ভূমিকাও কম প্রশ্নের মুখে নয়। গণতন্ত্র আর মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলে এই দেশ, আর সেই দেশই আবার বহু ক্ষেত্রে কৌশলগত স্বার্থে নীরব থেকেছে বা সরাসরি সমর্থন দিয়েছে। ইরাক যুদ্ধের কথা মনে আছে? নিশ্চয় মনে আছে। গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে একটা দেশকে প্রায় ধ্বংস করে দেওয়া হলো। পরে দেখা গেল সেই তথ্যই ভুয়ো ছিল, কিন্তু তার দায়টা কে নিল? হাজার হাজার সাধারণ মানুষের প্রাণ গেল, একটা অঞ্চল অস্থির হয়ে পড়লো, তার জবাবদিহিটা কোথায়? অথচ বিশ্বের বাকি শক্তিধর রাষ্ট্রগুলো সবাই চুপ। আজকে ইরানের প্রসঙ্গে আবার একই ধরনের শক্তি প্রদর্শন দেখা যাচ্ছে। কেউ প্রশ্ন তুললেই বলা হয় ওরা তো সন্ত্রাসবাদকে সমর্থন করে। ঠিক আছে, সন্ত্রাসবাদ অবশ্যই গোটা পৃথিবীতে নিন্দনীয়, কিন্তু সন্ত্রাস দমনের নামে যদি গোটা অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হয়,
তাহলে সেটাও তো এক ধরনের সন্ত্রাসী হলো। কারণ শেষ পর্যন্ত মরছে সেই সাধারণ মানুষ। না ইসরায়েলের প্রধানমন্ত্রীর ক্ষতি হয়েছে, না আমেরিকার প্রেসিডেন্টের ক্ষতি হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো দ্বিচারিতা। এক জায়গায় মানবাধিকারের কথা বলা, আরেক জায়গায় চুপ থাকা। ইউক্রেন নিয়ে যে দেশগুলো সোচ্চার, তারা ফিলিস্তিন প্রসঙ্গে এত চুপচাপ কেন? কেন একই ঘটনার আলাদা আলাদা ব্যাখ্যা হচ্ছে? এই বাছাই করা নৈতিকতা বিশ্ব রাজনীতিকে আরো অবিশ্বাস্য করে তুলেছে। আসলে আমেরিকা এবং ইসরায়েল এই দুটো মিলিত শক্তি গোটা বিশ্বকে শাসন করতে চাইছে, কিন্তু বাকি বিশ্বের যে শক্তিকর দেশগুলো রয়েছে তাদের মধ্যে একতার অভাব রয়েছে, আর সেই সুযোগটা বারবার করে কাজে লাগাচ্ছে। আরেকটা বিষয় খুব স্পষ্ট, যখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে, অস্ত্র বিক্রির বাজারও গরম হয়ে পড়ে। বড় বড় প্রতিরক্ষা চুক্তি সই হয়, নতুন প্রযুক্তি পরীক্ষা হয়, ড্রোন, এআই, মিসাইল সবকিছুর বাস্তব প্রয়োগ হয় এই যুদ্ধক্ষেত্রে। আর প্রশ্ন হলো, এই যুদ্ধ কি কেবল নিরাপত্তার জন্য, নাকি এর পিছনে বিশাল সামরিক শক্তি এবং লবির স্বার্থও কাজ করে? যুদ্ধ যত বাড়ে, কার লাভটা বাড়ে? ইসরায়েল নিশ্চয়ই নিজের নিরাপত্তা চাইবে, সেটা স্বাভাবিক। আমেরিকাও নিজের কৌশলগত স্বার্থ দেখবে, সেটাও স্বাভাবিক। কিন্তু সেই স্বার্থ রক্ষার নামে যদি পুরো অঞ্চলের মানুষকে আতঙ্কে বাঁচতে হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। নিরাপত্তা একতরফা হতে পারে না। একজনের নিরাপত্তা যদি আরেকজনের অস্তিত্ব সংকটে পরিণত হয়, তাহলে সেখানে স্থায়ী শান্তি কখনোই সম্ভব হয় না। আর এটা কি, আপনাদের কি মনে হয়? আজ দরকার ছিল আলোচনা, কূটনীতি, আঞ্চলিক নিজেদের মধ্যে সমঝোতা, কিন্তু তার বদলে দেখা যাচ্ছে শক্তির প্রদর্শন, মানুষের মৃত্যু। এতে সাময়িকভাবে হয়তো কৌশলগত সুবিধা মিলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আরো বড় সংঘাত রেখে আনবে। ইতিহাস বারবার দেখিয়ে দিয়েছে, দমন দিয়ে মতাদর্শকে মুছে ফেলা যায় না, বরং সেটা আরো জেদি এবং ভবিষ্যৎ আরো খারাপ করে। সবশেষে একটা কথাই বলতে হয়, বিশ্ব যদি সত্যিই নিয়ম ভিত্তিক ব্যবস্থার কথা বলে, তাহলে সেই নিয়ম সবার জন্য সমান হতে হবে। শক্তিশালীদের জন্য আলাদা আর দুর্বলদের জন্য আলাদা আইন চলতে পারে না। আমেরিকা আর ইসরায়েল যদি সত্যি শান্তি চায়, তাহলে প্রথম পদক্ষেপ হতে পারে স্বচ্ছতা, জবাবদিহি আর আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানো। তা না হলে এই আগুন নেভার বদলে আরো ছড়িয়ে পড়বে, আর এর আঁচ থেকে কেউই পুরোপুরি বাঁচতে পারবে না। যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসন আমরা গোটা বিশ্বে দেখতে পাচ্ছি, যদি এমনটা চলে, আগামী পৃথিবী মানুষের জন্য বাঁচার দুর্বোধ্য একটা জায়গা হয়ে উঠবে।